আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আ তোমরা যারা এইচএসসি তে উঠছো, বিশেষ করে যারা নতুন ব্যাচ, তোমাদের কলেজে এক্সাম শুরু হচ্ছে। বিশেষ করে হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল এসব এক্সাম আমরা ফেস করি এবং অনেক ক্ষেত্রে এই এক্সামগুলাতে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। বিশেষ করে কলেজ লাইফের ১ম এক্সাম বলে কথা, ফ্যামিলির এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা কলেজের যে এক্সামগুলা হয়, হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, এই এক্সামগুলাতে কিভাবে কলেজে টপ করব সেটা নিয়ে আমি কথা বলব। আমি ২০১৮ সালে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম এবং আমাদের দিনাজপুর সরকারি কলেজে হাফ ইয়ারলিতে আমি হচ্ছিলাম সেকেন্ড, ইয়ার ফাইনালে ফার্স্ট, টেস্টে ফার্স্ট। টোটাল আমার ৩ টা রেজাল্ট ছিল। সো কলেজের পরীক্ষাগুলোতে মোটামুটি আমার ভালো রেজাল্ট ছিল আলহামদুলিল্লাহ। সো আমি আমার এক্সপেরিয়েন্স থেকেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে কলেজে আমি ভালো রেজাল্ট করছি। ১ম যে পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে, আমি এটা ৮ নাম্বার পয়েন্টে রাখছি, বাট এটা আমি ১ম এ বলব। সেটা হলো টেকিং সিরিয়াসলি। দেখো, তুমি যদি কলেজের এক্সামে ভালো করতে চাও, ১ম কাজ হলো যে এই এক্সামটা সিরিয়াসলি নাও। বাংলাদেশে একটা খুবই বাজে ট্রেন্ড আছে। ইভেন ভালো স্টুডেন্টরাও এই ট্রেন্ডটাতে অংশগ্রহণ করে যে তারা কলেজের এক্সামটাকে আরে হইলেও হইল, আরে পাস করলে করব, আরে যাবেগা, আরে দিলাম না পরীক্ষা, করলাম ফেল, কলেজ তো উঠাই দিবে। এই টাইপের একটা মেন্টালিটি অনেক স্টুডেন্টের মধ্যে গ্রো করছে এবং এটার সবচেয়ে বড় ঝামেলাটা হয় যে যখন তুমি কলেজের এক্সামটা সিরিয়াসলি নিবা না, ফলশ্রুতিতে এক্সামটা খারাপ হবে এবং তুমি কিন্তু মেন্টালি তখন থেকেই ডাউন। কারণ তোমার অনেক ফ্রেন্ড সিরিয়াসলি নিয়ে ভালো রেজাল্ট করবে। ওরা অলরেডি আগাবে। তো তুমি একটা কিন্তু বড় সুযোগ মিস করতেছো, নিজে নিজেকে পিছায় দিচ্ছ। তুমি যদি একটা মিনিমাম সিরিয়াসনেস রাখো যে এটাও একটা এক্সাম, এটাও ইট ইজ অলসো এ পার্ট অফ মাই এইচএসসি লাইফ, এটাকেও আমি ইউজ করতে পারবো, তাইলে কিন্তু কলেজের এক্সাম ভালো হবে। সো কলেজের এক্সামে ভালো করার মূল শর্ত, আমাদের অনেক ফ্রেন্ড দেখতাম জাস্ট অ্যাটেন্ড করতেছে, ৩০ মিনিট লেখা খাতা জমা দিয়ে চলে গেল, জাস্ট অ্যাটেন্ড করতেছে। কেন? আমি আমার ফুল ফোর্সে, আমি এইচএসসিতে যতটা সিরিয়াসনেস নিয়ে এক্সাম দিয়েছিলাম, এক্সাক্ট সেম সিরিয়াসনেস আমার কলেজের এক্সাম নিয়েছিল, যার কারণে আমার রেজাল্টগুলো ভালো হয়েছে এবং এই যে আমার কলেজের এক্সামটাকে আমি কাজে লাগাইতে পারছি। কিভাবে কাজে লাগাইতে পারছি একটা দেখো, কলেজের এক্সাম কেন সিরিয়াসলি নিবা? কারণ এটা একটা সিলেবাস শেষ করার উপায়। এই যে তোমাদেরকে আমি বলি ১ বছরে সিলেবাস শেষ করো, কোর্সে ভর্তি হও। আমি যতই প্রেশার দেই, আমি যতই প্রেশার দেই, আমার কোর্স থেকে তো আমি কল দিব না যে, "এই ৪ টে চ্যাপ্টার কেন পড়লি? তুই কালকে ৮ টা চ্যাপ্টার পড়ার কথা ছিল। তুই ৪ টা কেন পড়লি?" হ্যাঁ? এই প্রেশারটা কে দিতে পারে? কলেজ। ধরো তোমার কলেজের হাফ ইয়ারলি এক্সামে সে টু সে কেমিস্ট্রির ৪ টা চ্যাপ্টার, ফিজিক্সের ৬ টা চ্যাপ্টার, ম্যাথের ৬ টা চ্যাপ্টার, গদ্য অর্ধেক, পদ্য অর্ধেক আর একটা উপন্যাস আছে। এরকম করে তোমার সিলেবাসটা বিন্যাস করা। অর্থাৎ প্রায় তোমার বইয়ের হাফ তোমার সিলেবাসে আছে। বা এট লিস্ট বইয়ের 40%। এই সিলেবাসটা যদি তুমি টার্গেট করতা যে আমি কলেজের এক্সাম ভালোমতো দিব এবং সিলেবাসটা আমি শেষ করব, তাহলে কিন্তু এই অর্ধেক সিলেবাস এট লিস্ট তোমার আয়ত্তে চলে আসলো। ফুললি আয়ত্তে চলে আসলো। এই এত বড় সুযোগটা তুমি মিস করলা না? সো কলেজের এক্সাম সিরিয়াসলি নিবা এবং কলেজের যে সিলেবাসটা আছে, সিলেবাসের সরি এক্সামের সেই সিলেবাসটা ১ম এ স্টাডি করবা। সো আমাদের স্টেপ নাম্বার 1 ভালো রেজাল্ট করা, নোইং দ্য সিলেবাস। যে আমার হাফ ইয়ারলি সিলেবাসে কি, কি আছে? বাংলা দ্বিতীয়তে কোন, কোন আইটেম দিবা তারা? বাংলা ১ম এ কোন, কোন গদ্য পদ্য আছে? ফিজিক্সের কয়টা চ্যাপ্টার, কেমিস্ট্রি কয়টা চ্যাপ্টার, বায়োলজির কয়টা চ্যাপ্টার, ম্যাথের কয়টা চ্যাপ্টার এবং ম্যাথের ক্ষেত্রে স্পেশালি বিভাগ বিন্যাস, যেটা বিভাগ, যে এই বীজগণিত ও জ্যামিতি থেকে একটা দিব আমরা, ক্যালকুলাস থেকে একটা দিব, তারপর হলো আমাদের ত্রিকোণমিতি পার্ট থেকে আমরা একটা দিব। এই যে কোন, কোন পার্ট থেকে তারা সৃজনশীলগুলা দিবে এবং ওই পার্টগুলোর আন্ডারে তোমার বইয়ে কোন, কোন চ্যাপ্টার আছে সেগুলো জানতে হবে। যেমন দেখো, বীজগণিতের আন্ডারে ম্যাট্রিক্স নির্ণায়কও পড়ে, ওইটা আমাদের ভেক্টরও পড়ে, আমাদের বিন্যাস সমাবেশও পড়ে, আমাদের সেটুসে জটিল সংখ্যা পড়ে, বাস্তব সংখ্যা পড়ে, অনেকগুলো চ্যাপ্টারই বীজগণিতের আন্ডারে পড়ে। সো এতগুলা, আবার ফাংশনাল লেখচিত্র পড়ে। সো এতগুলা চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল থাকবে? ১ টা বা ২ টা। বিভাগ বিন্যাস দেখলে বুঝতে পারবা। তোমাদের ম্যাথ বইয়ের শুরুতেই দেখবা বিভাগ দেওয়া আছে। যে তোমাদের ক বিভাগ, খ বিভাগ থেকে কয়টা, কয়টা করে সৃজনশীল দিতে হবে। সো এই বিভাগ বিন্যাসটা কিন্তু অনেকে আমরা বুঝি না। আমি বিন্যাস সমাবেশ খুব ভালো মতো করে গেছি। বাট আমার বিন্যাস সমাবেশ থেকে পুরো একটা সৃজনশীল দেয় নাই। ২ টা চ্যাপ্টার মিলে একটা সৃজনশীল দিছে। কিন্তু সেই অনুপাতে আমার সরলরেখা করা কিন্তু অনেক ইজিয়ার। সরলরেখা থেকে আমার একটা সৃজনশীল দিবে। বৃত্ত থেকে একটা আমার সৃজনশীল দিবে। এই যে বিভাগ বিন্যাসগুলো জানা খুব জরুরি। আচ্ছা, তো নোয়িং দ্য সিলেবাস, ১ম এ আগে সিলেবাস নিয়ে স্টাডি করবা যে কোন, কোন সিলেবাসে আমার পরীক্ষাটা হবে এবং মন থেকে এটা জিনিস ফিক্স করবা যে এই পরীক্ষাগুলো আমি খুবই ভালো মতো, খুবই এফোর্ট দিয়ে দিব। ঠিক আছে? ২য় পয়েন্ট, মনে রাখবা তোমার কলেজের এক্সাম একান্ত এনডিসি, এইচসিসি বা কিছু টপ কলেজ বাদে বাংলাদেশের 90%, আই রিপিট কত পার্সেন্ট? 90% কোশ্চেন কলেজের হাফ ইয়ারলি বা ইয়ার ফাইনালে কোশ্চেন হবে কি স্ট্যান্ডার্ড বলো তো? এইচএসসি স্ট্যান্ডার্ড। অর্থাৎ তোমার ক্যান্টনমেন্ট কলেজগুলোর কোশ্চেন দেখে হতাশ হওয়ার কিছু নাই। আনলেস তুমি ক্যান্টনমেন্ট কলেজে পড়ো। মেজরিটি কলেজ খুবই বেসিক কোশ্চেন করবে, সবার উদ্দেশ্যে কোশ্চেন করবে, নট ভালো স্টুডেন্টদের জন্য। কঠিন কোশ্চেন বা প্যাচালা কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কম।
10% কঠিন কোশ্চেন থাকবেই, পৃথিবীর সকল এক্সামে থাকে। তোমার বাকি 90 দিয়ে নাম্বারটা তুলে ফেলতে হবে। তো এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন কিভাবে পারা যায় এই জিনিসটা বুঝতে হবে যে নো ডেপথ রিকোয়ার্ড। এই যে আমি একটা লাইন বললাম, খুবই সিগনিফিকেন্ট লাইন। দেখো আমি যদি তোমাকে সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার দিয়ে বুঝাই, ভেক্টর দিয়ে বুঝাই, ভেক্টরের ডেপথে যাওয়ার মতো, ভয়ানক ডেপথে যাওয়ার মতো টপিক হলো ভেক্টর ক্যালকুলাস। আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার যে হাফ ইয়ারলি এক্সাম হবে, ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন থাকার চেয়ে নদী নৌকার ম্যাথ ডিরেক্ট তুলে দেওয়ার সম্ভাবনা 100 গুণ বেশি। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে নির্ণায়কের প্রমাণের চেয়ে একটা বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন আসার সম্ভাবনা 1000 গুণ বেশি। তোমার নিউটনীয় বলবিদ্যা থেকে ওই কৌণিক গতিমতির চেয়ে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা বেশি কি বলতো? ব্যাংকিং কোণ। তো এই যে আমি টপিকগুলা বলে দিতে পারতেছি, কারণ এই টপিকগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কলেজের জন্য, এইচএসসির জন্য, ইনক্লুডিং অ্যাডমিশনের জন্য। সো তুমি যদি ডেপথে যাইতেই চাও এই টপিকগুলাতে যাও, যেমন গুণগত রসায়ন, বোর পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, 4টা নীতি, তারপর হলো আয়ন শনাক্তকরণ, তারপরে হইলো গিয়া দ্রাব্যতার গুণফল। এই কয়টা টপিক পড়ে যাও, রিডবার্গ ধ্রুবকের ম্যাথ সর্বোচ্চ। এই কয়টা টপিক পড়ে গেলে 100% কমন। তার মধ্যে যদি বলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি? দ্রাব্যতার গুণফল। আসবেই, আসবেই, কোনো কথা নাই। তো এই যে টপিকগুলো বলে দিচ্ছি, এখন তুমি যদি গুণগত রসায়নের সব টপিক ধরো, গুণগত রসায়ন চ্যাপ্টারে 100+ টপিক আছে, কিন্তু আমি টপিক বললাম কয়টা? জাস্ট 5টা থেকে 6টা। তো তোমার কাজ হলো এই 5 থেকে 6টা টপিকের পুরো বাপ হয়ে যাওয়া। তাহলে দেখবা কলেজের কোশ্চেনটা হাতে পাইছো সব কমন। এটা হবেই, কারণ এইচএসসির কোশ্চেন প্রেডিক্টেবল এবং কলেজের কোশ্চেন আরো বেশি প্রেডিক্টেবল। এইচএসসির চেয়ে এটা কাইন্ড অফ ইজিয়ার হওয়ার কথা, রাইট? সো তোমার সবগুলা টপিকে ডেপথ লাগবে না, সার্টেন টপিকসে ডেপথ লাগবে। সো যদি এমন হয় যে না একটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ি নাই, কোনো সমস্যা নেই, কলেজ পার হওয়ার মতো ইনাফ আছে। এরপরে ইম্পর্টেন্ট টপিকস পড়তে হবে, যে এই যে বললাম কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। ইম্পর্টেন্ট টপিকস, তোমরা যারা একাডেমিক অ্যাডমিশনে আসো, 12,000 স্টুডেন্ট আছো তোমরা, কত হাজার? 12,000 মানুষজন আছো। তো তোমাদের ওখানে দেখবা যে কিউএনএ এইচএসসি সাজেশন অ্যাড করা আছে কোর্সের ভিতরে। ওইখানে সুন্দর মতো প্রতি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে। জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর এক্সপার্ট হও, আর কিচ্ছু না। এবং যারা এইচএসসি সাজেশন নাই যাদের কাছে, তারা এটা দেখতে পারো। এই যে কই গেল, এই যে এটা হলো আমাদের এইচএসসি সাজেশন। এখানে দেখবা যে টপিক পাশে সাল, টপিক পাশে সাল, টপিক আর পাশে সাল, যে কত কত সালে কোন কোন বোর্ডে আসছে। এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন তুলে দেওয়া হবে কলেজের এক্সামে। সো এই ইম্পর্টেন্ট টপিকসগুলোর উপর এক্সপার্টিস অর্জন করতে পারো। এবং যদি ওই সার্টেন টপিকসগুলোর উপর প্রবলেম থাকে, আমাদের কোর্সে একটা ফিচার আছে, তুমি দেখবে একাডেমিক ক্লাসগুলা, একাডেমিক ক্লাসে কিন্তু সব পড়াইছি, লম্বা ক্লাস। তুমি দেখবে এখানে আরেকটা ক্লাস আছে, এখানে দেখবা তুমি ইন ডিটেইল ক্লাস নামে কিছু ক্লাস আছে চ্যাপ্টার আন্ডারে। ওখানে ধরো টিচার আসে শুধু নদী নৌকার ম্যাথ বসেছে, টিচার আছে শুধু প্রাস বুঝাইছে, টিচার একটা সার্টেন টপিকের উপর ফোকাস করছে। তো তুমি ওই টপিকগুলো কিন্তু এই ইম্পর্টেন্ট টপিকগুলাই জাস্ট, সো ওই ইম্পর্টেন্ট টপিকটার উপর ক্লাস করতে পারো। তাহলে তোমার পুরা বড় 4-5 ঘন্টা বা 12-14 ঘন্টার একটা একাডেমিক ক্লাস করতে হলো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে টেস্ট পেপারের কোশ্চেন। আই ক্যান নট এমফেসিস মোর, এটা হলো ভিভিআই। আমি আমার কলেজে কিভাবে ফার্স্ট হইতাম? আমি কিচ্ছু করতাম না, আমার কাছে পুরাতন টেস্ট পেপার ছিল। আমি পরীক্ষার আগে আগেই পুরাতন টেস্ট পেপার আমার বাসার স্যার দিয়ে সলভ করাইতাম, আমিও সলভ করতাম, পরীক্ষার হলে যে কম পাইতাম। ইনক্লুডিং তারা এমসিকিউ হুবহু বোর্ডের কোশ্চেন থেকে তুলে দিত, সৃজনশীল হুবহু বোর্ড থেকে তুলে দিত, না তুলে দিল, জাস্ট নাম্বারগুলো চেঞ্জ করতো। সো আই ক্যান নট এমফেসিস মোর, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কলেজের এক্সামের জন্য টেস্ট পেপার সলভ করে যাওয়া। তোমরা যে এরকম হয় না যে ভালো মতো পড়ছো, প্রাস বুঝছো খুব ভালো মতো, একটা সৃজনশীল লিস্টে আটকে গেছো, কেন? কারণ সিকিউ তো সলভ করি নাই। সো এই সিকিউগুলো কোন সোর্স থেকে সলভ করতে হবে? বাজারে যাবার টেস্ট পেপারের মেডিজি কিনবা, মেডিজির ফার্স্ট 10 to 15 কোশ্চেন্স। অথবা যদি কেউ বই কিনতে না চাও, এই এইচএসসি সাজেশনের একটা সলিউশন পার্ট আছে, সলিউশন মোটা করে, ওইখানে সৃজনশীলগুলো দেওয়া আছে। আরো যদি ভালো অপশন চাও, আমাদের এখানে দেখবা হইলো গিয়া টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। এখন তুমি বলতে পারো ভাই কিছু চ্যাপ্টার মিসিং, না, ওই চ্যাপ্টারগুলোতে আমরা রিভিশন ক্লাসগুলো অ্যাড করছি, যেখানে ওই সার্টেন টপিকগুলো পড়াই দিবে এবং বোর্ডে 2-3টা করে কোশ্চেন সলভ করাই দিবে। একটু থিওরি আছে, কোশ্চেন সলভিং আছে। সো টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করে যেতে পারো কলেজের পরীক্ষায় ডিরেক্ট কমন পাওয়ার জন্য, কারণ নিজে ডিরেক্ট টেস্ট পেপার সলভ করতে গেলে আটকে যাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আসো, সেটা হলো ফোকাস অন সলভিং সিকিউ বিফোর এক্সাম। এই যে আমি যতই পড়ি, আমরা কিন্তু কলেজের এক্সামের আগে অনেক কোচিং এ পড়ছি, অনলাইনে পড়ছি, অফলাইনে পড়ছি, বাসায় পড়ছি, অনেক জায়গায় পড়ছি। আমি যতই পড়ি এই পড়াগুলা কোনোটাই কাজে দিবে না যদি না আমি প্র্যাকটিস না করে যাই। সো কলেজের পরীক্ষার আগে অবশ্যই মেডিজি থেকে অ্যাটলিস্ট প্রথম মিনিমাম 5টা সিকিউ, ভাই 10টা তো মিনিমাম হওয়ার কথা, তাও বললাম যে 5টা সিকিউ সলভ করে যাও। যে সলভ করতে পারতেছো না সে দেখে যাও, তাও তুমি পরীক্ষার হলে বাকিদের চেয়ে একটু লেভারেজ পাবা।
কারণ চেনা রাস্তায় হাঁটতে ভয় লাগে না, অজানা রাস্তায় গেলে বেশি ভয় লাগে। আচ্ছা, এরপর আসো, কিছু সাবজেক্টে এফোর্ট দেওয়ার একদমই দরকার নাই। যেমন বাংলা সেকেন্ড পার্ট, বাংলার সেকেন্ড পার্টের জন্য একটা মাত্র বই পড়বা, এই যে এই বইটা, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। কত পেজ এটা? এটা হলো 160 পেজের একটা বই। তোমার আল্লাহ দুনিয়ার বাংলা সেকেন্ড পার্টের কোনো একটা সিঙ্গেল কোশ্চেন এর বইয়ের বাইরে থেকে আসবে না। এই বইটা পড়বা, ঠিক আছে? এই বইটা মনে হয় 20,000 প্লাস মানুষজন নেয়। সো এই বইটা পড়ে যাবা, এখান থেকে সব কমন আসবে। যদি এই বই না পড়ো, প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন সলভ করে যাও, বাংলার দিকে তো পড়তে আর কিছু লাগবে না। বায়োলজির ক্ষেত্রে আমি বলি, বায়োলজিরও কোশ্চেন হাইলি প্রেডিক্টেবল। টিচার এখানে কোনো সিকিউতে কোনো ক্রিয়েটিভিটি উনি শো করবেন না, উনি ডিরেক্ট কোশ্চেন তুলে দিবে। এটার জন্য আরেকটা সোর্স দেই, এই যে কিউএনএ বায়োলজি নোট, এখানে ডিরেক্ট প্রশ্ন উত্তর আকারে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, ওগুলা ঠাড়া মুখস্থ করে চলে যাবা, যে কটা চ্যাপ্টার অ্যান্সার করার টার্গেট পড়ে যাবা, কমন, ঠিক আছে, ডান। আর যদি না পড়তে চাও মেডিজি থেকে সৃজনশীলগুলো পড়বা। আচ্ছা, ম্যাথ, ম্যাথ নিয়ে প্যারা খাবা, এটা শিওর, আমাকে অনেকে কোশ্চেন করছে। একটা চ্যাপ্টার আন্ডারে সে টু সে তোমার 100 ম্যাথ আছে বা 100 প্লাস। তুমি যদি একটু ব্রেনটা খাটাও, ব্রেনে একটু প্রেসার দাও, এই 100টা ম্যাথকে তুমি 10টা টাইপে ভাগ করতে পারবা। তোমার কাজ হলো প্রতি টাইপ থেকে একটা করে ম্যাথ করা, ঠিক আছে? যেমন দেখবা কেতাব স্যারের 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বারের মধ্যে এ বি সি ডি বা ক খ গ ঘ আছে, বা 1 2 3 4 আছে। এই 2 নাম্বার আন্ডার 1 2 3 4 কিন্তু চারটাই একই নিয়মে করতে হয়। এর মধ্যে একটা কোশ্চেন তুমি সলভ করবা, কোনটা? যেটার পাশে ভাইয়া শাল আছে, যেটার পাশে শাল আছে সেই কোশ্চেনটা করে যাও। যেই কোশ্চেনের পাশে বেশি শাল সেটা তত ইম্পর্টেন্ট। উদাহরণের জন্য, অনুশীলনের জন্য জাস্ট শালে আসা ম্যাথগুলা করে যাও, বা দেখে যাও, বা এনশিওর করো তুমি পারবা, কলেজের এক্সাম পার হয়ে যাবা, ডান। এরপরে যেই জায়গাটাতে ধরা খাবা, এইটাই হলো মারা পয়েন্ট, মারা। কলেজের এক্সামে সিকিউতে আটকাবা না, ধরাটা খাবা এমসিকিউতে। কোন দুইটাতে আমি বলে দেই, ফিজিক্সে ধরা খাবা আর ম্যাথে। এই দুইটা এমসিকিউ মানে লিটারালি পাস নিয়ে টানাটানি হবে। আর আইসিটিতে হইতে পারে যদি একটু কম পড়া আর কি। তো এগুলার ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, বিশেষ করে ম্যাথে 25 মিনিটে 25টা এমসিকিউ তো অনেক পড়ার কথা ভাইয়া, 15টা দাগান যায় না। কারণ আমরা এতদিন কি করছি, ম্যাথ ম্যাথ করছি কিন্তু হাতে লেখা, কিন্তু এখন কিন্তু এমসিকিউ কোনো রাফের জায়গা নেই, টাইম খুব কম। শুরুতে এমসিকিউ নিবে, তারপর দিবে রিটেন। তো এমসিকিউ এক্সাম খারাপ হলেও টেরিফিক রিটেনও পড়বে। হ্যাঁ, তো এমসিকিউর ক্ষেত্রে একমাত্র একটা জিনিস ফলো করতে বলবো, যে কোনো গাইড বই বাজারের যে কোনো গাইড বই পড়তে পারো, অথবা এই যে একটা বই আছে এমসিকিউ প্রিপারেশন বুক কিউএনএ, এই বইটাতে একাডেমিক, ভার্সিটি ইউনিট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব স্ট্যান্ডার্ডে এমসিকিউ প্রিপারেশনের টেকনিক দেওয়া আছে। যেমন এটা হলো ফিজিক্স, ঠিক আছে, ছোট্ট একটা বই, পিচ্ছি একটা বই, কিন্তু এখানে ফিজিক্সে যা যা লাগে এমসিকিউর জন্য সব দেওয়া আছে। তো এরকম আমাদের বই থেকে বা ভার্সিটি ইউনিটের যে কোনো একটা গাইড থেকে এমসিকিউ পড়বা। আর যারা কোর্সে আসো, একটু সময় নিয়ে, প্লিজ একটু শুনো ভালো মতো, একটু সময় নিয়ে এই কোর্সে দেখবা হলো অ্যাডমিশন ক্লাস আছে। অ্যাডমিশনের মধ্যে ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন, যেটা কোশ্চেন ব্যাংক সলভিং না, ভার্সিটি ইউনিট যে অ্যাডমিশন ক্লাসগুলো আছে, এগুলো 2x স্পিড দিয়ে দেখবা। জাস্ট দেখো, যতটুক পারো দেখো, যে কটা শর্টকাট মাথায় ঢুকে, পারলে খাতার মধ্যে একটু নোট ডাউন করো। এখন তো আমরা আত্মস্থ করতে পারবো না, বাট নোট ডাউন করে রাখলাম। এগুলাই দেখবা তোমার যখন তুমি কলেজে এক্সাম দিবা, বেশ কিছু শর্টকাট ইউজ করতে পারতেছো। আর এমসিকিউর জন্য সেকেন্ড সোর্স হলো তোমার টেস্ট পেপার মেডিজি। হ্যাঁ, যেমন লেকচারের বইয়ের শেষের দিকে বেশ কিছু এমসিকিউ থাকতো বোর্ডে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, নট শাল ওয়াইজ পড়বা, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পড়বা। ওই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থেকে টিচাররা তুলে দিত। সো এই কাজটা করতে পারো। আর লাস্ট বার নট সেটা হলো প্র্যাকটিস করতে হবে। বেশ কিছু এমসিকিউ যেমন বায়োলজি, আইসিটি মূল বই রিডিং না পড়লে পারবা না। বাট তুমি যত বেশি সোর্স থেকে যত বেশি এমসিকিউ সলভ করবা, তত তোমার পরীক্ষার হলে কমন পাওয়ার পসিবিলিটিটা বেশি। কিন্তু এটা অবশ্যই ঢাবি স্ট্যান্ডার্ড এমসিকিউ হবে না, ইজিয়ার হবে। বাট এটাই মনে রাখবা যে এইটাই হলো মোস্ট পেইনফুল এবং মোস্ট রিস্ক আলা জায়গা, যে এমসিকিউতে ফেল করে গেছো, আলটিমেট রেজাল্ট ফেলড আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো কলেজের এক্সামে ভালো মার্ক পাওয়ার জন্য। এটা হলো মার্ক পাওয়ার জন্য, যে অনেকে কলেজের এক্সাম দেয়, চেষ্টাও করে, কিন্তু মার্ক পায় না। মনে রাখবে এটা বুয়েটের কোনো এক্সাম না, এখানে কোনো ভাইয়া খাতা কাটতেছে না, স্যার খাতা কাটবে। সো বি ইলাবোরেট। একটা ম্যাথ করবা, 4 লাইন বেশি লেখা করো। কোনো একটা কোশ্চেনে ভুল আছে, ওটা অ্যান্সার করিও না। কোনো একটা কোশ্চেনে লেখার সুযোগ আছে, বায়োলজি, কেমিস্ট্রি বা বাংলা, কোনো কিছু লেখায় যদি অপশন থাকে, বড় করে লেখো। 2-4টা ছবি অ্যাড করো, ছবি অ্যাড করো বায়োলজিতে, 2-4টা ডায়াগ্রাম অ্যাড করো ফিজিক্সে, কেমিস্ট্রিতে 2-4টা ইকুয়েশন লিখে দাও, না চাইলেও দাও। অর্থাৎ তোমার খাতাটাকে যত তুমি ডিফারেন্সিয়েট করবা, টিচার টিপিক্যাল 100টা খাতা কাটবে। তোমার খাতাটা যখন বড় হবে, একটু নীল কালি ইউজ করলা,
কিছু ডিফারেন্স আনলা, কিছু সৌন্দর্য বর্ধনে কিছুটা এফোর্ট দিলা। এই যে ছোটখাটো যে সাইজ অ্যান্ড লুকস ম্যাটার, এই ছোটখাটো কাজগুলোর কারণে টিচার পরপর ৩ টা সৃজনশীলের নাম্বার দিল 1, ১, ২, ৩, ৩ এমনে নাম্বার দিয়ে যাচ্ছে। বাট তোমার খাতাটা শুরু থেকে ভাল লাগছে। সো উনি এবার নাম্বার শুরু করলো 1, 2, 3, 4। এই যে তুমি সৃজনশীলে ১০ পায়ে গেলা। সো তোমার কলেজের পরীক্ষা মনে রাখবা, এটা কলেজ সহ এইচএসসি তে বড় করে লিখবা, ইলাবোরেটলি ম্যাথ করবা, কখনো শর্টকাট ইউজ করে ম্যাথ করবা না। অ্যানোটেশন দাও, উক্তি এড করো, নীল কালি ইউজ করো, ছবি আর্ট করো, বড় করে লেখো। যেমনে হোক তোমার খাতাটাকে ডিফারেনশিয়েট করবা। আবার ভুং-ভাং দিও না। জাতের জিনিসপাতি দিয়েই একটু ইলাবোরেট করো। তুমি দেখবা তোমার খাতাটাকে আলাদাভাবে টিচাররা মূল্যায়ন করছে। সবশেষে একটা কথা, নো চিটিং। আমি এটা কেন বলতেছি আমি বলে আমাদের দিনাজপুর সরকারি কলেজ, আমি জানি না স্যারদের এখন কি অবস্থা। আমাদের কলেজে যেটা হইতো, কিছু কুলাঙ্গার ফোন লুকায় আনতো পকেটের মধ্যে এবং কলেজের বাথরুমে যায় লুকায়, লুকায় দেখে পরীক্ষা দিত। আবার বাংলাদেশের এমন অনেক কলেজ আছে যেখানে টিচাররা ওরকম সিরিয়াসলি গাইড দেয় না। মানে স্টুডেন্টরা ফোন দেখে লেখে, স্টুডেন্টরা কথা বলে, নকল করে। তো মনে রাখবা যে তুমি কলেজের এক্সামে কত পাইলা, কত নাম্বার তুললা, এটা ডাজন্ট ম্যাটার। এটা কখনোই ম্যাটার করে না। কিন্তু তুমি যদি এখানে চিটিং করো, এই সেম চিটিং তুমি এইচএসসি তে করতে পারবা না। এই সেম চিটিং অ্যাডমিশনে কল্পনাও করতে পারবা না। সো এটা আল্টিমেটলি তোমার ক্ষতি করবে। যতটুকু পারো নিজের ক্ষমতায় এক্সাম দাও। ফেইল করো, বাট নিজের এফোর্টে ফেইল করো। তাও নিজের মনের মধ্যে ভালো লাগবে এবং এটা একটা ব্যাড হ্যাবিট ফর্ম করা থেকে বাঁচাতে পারবা। আর আরেকটা কলেজের এক্সামের একটা ইম্পর্টেন্স বলি। তোমরা যারা কলেজ এক্সাম নিয়ে এখনো সিরিয়াস না, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের দিনাজপুর সরকারি কলেজ অত ভালো কলেজ না। মফস্বল একটা শহর, মফস্বল একটা কলেজ। সো যারা হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল এবং টেস্টে টপ 10 এ ছিল, তাদের মেজরিটি হয় মেডিকেল, না হয় বুয়েট, ম্যাক্স গেলে ডিইউ, তারপরে কুয়েট। এর বাইরে আমি কাউকে যাইতে দেখি নাই। মানে এই ৪টা প্রতিষ্ঠানে আছে। আমরা যে প্রতিবার তো ১০ জন করে পজিশন হইতো, সো টোটাল এখানে ৩০ জন হয় না, একই মানুষজন বারবার থাকে। সো আমরা প্রায় ১৫ থেকে ২০ জনের একটা টিম ছিলাম। সবাই ভালো, ভালো জায়গায় আছি। এর মানে এই যে কলেজে রেজাল্ট খারাপ করলে হবে না। আমরা বুয়েটে আমাদের ব্যাচ থেকে ৩০ জনের মতো পাইছিলাম। ঠিক আছে? এটা ডাজন্ট ম্যাটার। বাট এই যে কলেজের এক্সামটাতে যে ভালো করলে ভালো করা যায়, কারণ এটা তোমাকে একটা ভালো এজ দিবে যে না আমি কলেজের ফার্স্ট, আমি ভালো রেজাল্ট করছি। একটা কনফিডেন্স আসবে। তোমার নিজের এফোর্ট দিতে ভালো লাগবে। তুমি চাবা আগাইতে। সো কলেজের এক্সামটাকে সিরিয়াসলি নাও এবং কলেজের এক্সামের প্রিপারেশনের জন্য গোটা বাংলাদেশের অন্য জায়গায় প্লেলিস্ট খুঁজে বেড়াও না। আমাদের একটা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে। এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা চেক আউট করবা ডেসক্রিপশন থেকে। 12,000 প্লাস এনরোলমেন্ট আছে। এখানে তোমার মানে কল্পনাতে যা আছে, অনলাইনে যা এক্সিস্ট করে সব একটা কোর্সের মধ্যে আছে। সো এটা কিনে রাখতে পারো, কালেকশনে রাখতে পারো। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। টাটা।